অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তথ্য পেলেই ব্যবস্থা, জানালেন অর্থমন্ত্রী। শীঘ্রই তুলে ধরা হবে জনসমক্ষে। নানা সূচকে ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বৈষম্য কমানো ও সুশাসন নিশ্চিতের তাগিদ বিআইডিএসের। ঢাকা উত্তরের বর্জ্য থেকে হবে বিদ্যুৎ উৎপাদন। কেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে চুক্তি সই। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফা তারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যারা অর্থ পাচার করছে তাদের বিষয়ে তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ইতিমধ্যে মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের শাস্তির বিষয়ে শীঘ্রই জনগণের সামনে তুলে ধরা হবে বলেও জানান অর্থমন্ত্রী। সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেন, তিনি বিদেশে টাকা পাচার করেন না। কারা বিদেশে টাকা পাচার করে তাও তিনি জানেন না। পাচারকারীদের তালিকা দেওয়ার জন্য বিরোধী দলের সংসদদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার ক্রয় কমিটির সভায় চট্টগ্রাম নগরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মিরপুর পাইকপাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ সহ 13টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়, যাতে ব্যয় হবে 8,269 কোটি টাকা। সুস্পষ্টভাবে আমাকে আমরা জানান কারা মানি লন্ডারিং করেছে, কাদের তথ্য আপনাদের কাছে আছে। তো সেভাবে না পেলেও পত্রপত্রিকায় আমরা কিছু নাম পেয়েছি। আমার বিশ্বাস এগুলোর উপরে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আইনগত প্রক্রিয়া যাকে যা শাস্তি দেয়ার সে শাস্তিও তারা পাচ্ছে। আমি এখন আমার বাকি আছে এই শাস্তিগুলা কে কত পেয়েছে গত 2 বছর 3 বছর আমরা যে করতে গেলে বলা আরম্ভ করেছেন, এগুলো আমাকে আপনাদের সামনে তুলে ধরা। গেল 3 দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে ভারত ও পাকিস্তানকে। গবেষকরা বলছেন, উৎপাদন খাত, নারীর কর্মসংস্থান ও নগরায়ন ভূমিকা রেখেছে এই অগ্রগতিতে। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে দরিদ্র ও বৈষম্য কমানো, সুশাসন জোরদারের মতন বিষয়ে। বুধবার রাজধানীর এক হোটেলে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনের আলোচনায় এসব কথা উঠে আসে। স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির তকমা দেয়া হলেও 50 বছরে এসে পরিসংখ্যান বলছে উন্নয়নের বিস্ময়কর গল্প। 90-এর দশকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ মাথাপিছু জাতীয় আয়ে 45% পিছিয়ে থাকলেও গত দশকের শেষে 10% এগিয়েছে। বাংলাদেশের আয়ের প্রবৃদ্ধি এ সময় দ্বিগুণ হলেও কমেছে ভারত ও পাকিস্তানের। একইভাবে গত 3 দশকে জিডিপিতে উৎপাদন খাতের ভূমিকাও বেড়েছে বাংলাদেশে। দেশে নারীর কর্মসংস্থান বাড়লেও কমেছে ভারত ও পাকিস্তানে। ম্যানুফ্যাকচারিং সেক্টর, নারীদের ক্ষমতায়ন এবং নগরায়নের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে সাফল্য অর্জন করেছি এবং এটা সমগ্র সোসাইটিকে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাহায্য করেছে। দারিদ্র্যের সূচকে আমাদের হওয়া উচিত ছিল 14%, সেখানে আমরা 16%, এরকম একটা ডিফারেন্স আছে। অথবা এক্সপোর্ট জিডিপি আমাদের আরও বাড়া উচিত ছিল। গেল 50 বছরে শস্য উৎপাদন নির্ভর কৃষিখাতের বাইরেও আত্মকর্মসংস্থানে জোর দিয়েছে গ্রামীণ জনগোষ্ঠী। সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সম্প্রসারিত হয়েছে বেসরকারি খাত। তবে অনিয়ম আর অপশাসনে অনেক অর্জনই ম্লান হয়ে যায় বলে মনে করেন অর্থনীতিবিদরা। গত 50 বছরে বিভিন্ন খাতে দেশের অর্থনৈতিক অর্জন অনেক, তবে অপশাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ইচ্ছাকৃত খেলাপি ঋণের নামে ব্যাংক লুটও হচ্ছে, যেখানে অনেক প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ঋণ না পেয়ে অসহায় বোধ করছে। পরিকল্পনা মন্ত্রী জানান, বর্তমান পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয় অন্য যে কোনো সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে। প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। মাদার সাহেব, আপনাকে আমি কাজটা দিয়েছি, আপনি গ্রামের ছেলে, হাওড়ে বড় হয়েছে, হাওড়ের লোকের কষ্ট বুঝেন, আপনি এখানে বেশি গভীরভাবে কাজ করেন, আমার পূর্ণ সমর্থন আছে। সম্মেলনে অর্থনীতিবিদরা জানান, দেশের ক্রমবর্ধমান বৈষম্য এখন রাজনৈতিক সমস্যা। বৈষম্য বেড়ে গেলে কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচারও বেড়ে যায় বলে মনে করেন তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পরিবেশ দূষণ রোধে সাভারে চামড়া শিল্পনগর বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে সুপারিশ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ব্যাপারে খুব দ্রুতই চিঠি পাঠানো হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটি জানিয়েছে, বর্জ্য পরিশোধনের পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এই শিল্পনগর চালাতে হবে। এর আগে গত 23 আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হয় সাভারে চামড়া শিল্পনগর আপাতত বন্ধ রাখার সুপারিশ করে। এরপর শিল্প মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছিল, তবে এখনও সেখানে বর্জ্য পরিশোধনের যথাযথ ব্যবস্থা তৈরি হয়নি। সাভারে চামড়া শিল্পনগরী নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াতুল্লাহ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, সংসদীয় কমিটির যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে, এখন পর্যন্ত আমরা জানি যে সাভার চামড়া শিল্পনগরী হয়তো বন্ধ হয়ে যাবে অথবা বন্ধ করা হবে। তো এক্ষেত্রে ট্যানারিগুলোর কি হবে, তাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে? ধন্যবাদ। দেখেন, বন্ধ করার কোনো সমাধান না। আমাদের ট্যানারিগুলো যখন হাজারীবাগে ছিল তখন ট্যানারিগুলো কমপ্লায়েন্ট ছিল না। আমরা যখন চামড়া শিল্পনগরী সাভারে যাই তখন আমরা প্রত্যেকটা ট্যানারি কমপ্লায়েন্সে প্রবেশ করি। আমরা বর্তমানে চামড়া শিল্পনগরী সাভারের ট্যানারিগুলো প্রায় 80 থেকে 85% আমরা এখন দূষণ মুক্ত। আমাদের 15 থেকে 20% যেটা হচ্ছে, এটা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবের কারণে হচ্ছে। আপনারা জানেন, চায়না ঠিকাদার প্রতিষ্ঠান একসময় এই সিইটিবি পরিচালনা করতেন। ওরা গত জুন মাসে ওদের মেয়াদ শেষ, জুনের পরে জুলাইয়ের 1 তারিখে ওইখানে একটা কোম্পানি পরিচালনার দায়িত্ব নেয়। তারপর থেকে আমাদের যে সিইটিপির যে ইকুইপমেন্ট যেটা আমরা ডিসচার্জ করতেছি, এটার প্যারামিটার গুলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে। এখন আমরা যেটা এলডব্লিউজি বলি, এলডব্লিউজি প্যারামিটারের কাছাকাছি আমরা এখন যাইতে সক্ষম হয়েছি। আমাদের এখানে একটা কথা বলা হয়েছে বারবার, আমরা সেটা দেখেছি যে সংসদীয় কমিটি বলেছে যে 40,000 কিউবিক মিটার আমরা নাকি কোরবানির সময় আমরা এটা ইয়ে করে থাকি। আসলে এটা অনেকটাই সত্য, যেহেতু আমাদের এই সিটিভির ক্যাপাসিটি হচ্ছে 25,000 কিউবিক মিটার। সেক্ষেত্রে কোরবানির সময় আমাদের প্রচুর মালের চামড়া চাপ থাকে এবং প্রসেসে অনেকগুলো চামড়া প্রসেস একসাথে হয় বিদায়, তো সেক্ষেত্রে 30 থেকে 25,000 কিউবিক মিটার হয়ে থাকে। আমরা গত কোরবানে আমরা প্রায় 21 দিন আমরা একটা বিভিন্ন পার্ট, এখানে 3টা ইপিএস আছে, ইপিএস এর আন্ডারে যে ট্যানারি গুলো আসছে পার্টে পার্টে বন্ধ রেখে আমরা প্রায় 21 দিন বন্ধ রেখে ট্যানারি গুলো তারপরে আমরা চালিয়েছি। আমাদের এখানে একটা বিষয় আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের চামড়া শিল্পনগরী সাভারে 2টা বড় ট্যানারিকে ইটিপির অনুমতি দেওয়া হয়েছে। তো ওরা যদি ইটিপিটা সম্পূর্ণ করে তাহলে আমাদের যে পানি, অতিরিক্ত যে পানি ওইখানে যাচ্ছে, আমার মনে হয় এই পানিটুকু আর যাবে না, আমাদের 25,000 কিউবিক মিটারের ভিতরে থাকবে। আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমাদের চামড়া শিল্পনগরী সাভারে পানির বিলটা আমরা এক সময় ধার্য করি নাই। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে পানির বিলটা আমরা ধার্য করেছি। তারপর থেকে কিন্তু অনেক ট্যানারি পানি ব্যবহার অনেকটা কমে আসছে। তো আমাদের একটা বিষয়, আমরা যদি আজকে এটা বন্ধ করে দেওয়া, সংসদীয় কমিটি যে বন্ধের সুপারিশ করেছে, এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক হয়েছে আর এই ব্যর্থতার দায় কাদের? আসলে সংসদীয় কমিটি অতীতে অনেকগুলা মিটিং করেছেন আমাদের নেতৃবৃন্দের উপস্থিতির মাধ্যমে, কিন্তু আমরা জানি না গত 2টা মিটিং আমাদের কাউকে রাখা হয় নাই। আমাদের এখানে একটা বিষয়, আমাদের ট্যানারি বন্ধ করে দেওয়া এটা সমাধান না, এটার সাথে অনেক কিছু জড়িত। বিশেষ করে আমাদের মাংস ব্যবসায়ী থেকে আরম্ভ করে এখানে সু ফ্যাক্টরি, আমাদের ট্যানারি শ্রমিক, আরো অনেক প্রায় পরোক্ষভাবে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 2 লক্ষ লোক জড়িত। তো এখানে আজকে যদি আপনি ট্যানারি বন্ধ করে দেন, কালকে আপনাকে চামড়া ইনপুট করি আর ফুড ফ্যাক্টরি গুলো আপনাকে চালাইতে হবে। আমার ট্যানারি বন্ধ করে দিলেন, আমার লাখ লাখ শ্রমিক আজকে বেকার হয়ে যাবে। তো এগুলো সমাধান না। এটাকে আমরা ভালোভাবে কিভাবে চালাইতে পারি, সেই ক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে সহযোগিতা করবে। আমরা এখন একটা ভালো অবস্থানে যাচ্ছি। সেই ক্ষেত্রে যদি আমাদের এগুলা বলা হয় বা এইভাবে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই শিল্প তো অনেক সম্ভাবনা, এই শিল্প তো ধ্বংস হয়ে যাবে। শিল্প বন্ধ করা মানে আমাদের একবার শিফটিং এর পর আমরা অনেকগুলা বায়ার আমাদের হাত থেকে চলে গিয়েছে। এখন যদি আবার বন্ধ করে দেওয়া হয় তাহলে এই শিল্পের মোটামুটি আর আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হব না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এটা সমাধান না, এটাকে আরো কি আমরা অনেক ভালো করতেছি, আরো কিভাবে আরো ভালো করা যায় সেক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা চাই। আর আমাদের যদি সহযোগিতা করে, আমরা আশা করি আমাদের যে দ্বিতীয় অর্থাৎ সরকার যদি সহযোগিতা করে সেক্ষেত্রে আরো বিষয়টি ভালো হবে। সাখাতুল্লাহ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা উত্তরের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ ও চীনের মধ্যে চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ঢাকার আমিনবাজারে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যার কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে আর উৎপাদনে যেতে সময় লাগবে 18 মাস। পর্যায়ক্রমে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে প্রতিদিন বর্জ্য সংগ্রহ হয় প্রায় 3000 টন, যা ফেলা হয় আমিনবাজারের ল্যান্ডফিল্ডে। কিন্তু ভরাট হয়ে যাওয়ায় 2021 সালের শেষে এই ল্যান্ডফিল্ডে আর বর্জ্য ফেলা যাবে না। তাই দীর্ঘদিন ধরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছিল। অবশেষে বুধবার একটি চীনা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হলো। বিদ্যুৎ কেন্দ্রের জন্য 30 একর জায়গা দেবে ডিএনসিসি। চীনের ওই প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ কিনতে প্রতি ওয়াট দাম পড়বে 18 টাকা 29 পয়সা। সাধারণ গ্রাহকের কাছে 5 সেন্ট, আর সেখানে নেওয়া হচ্ছে 21 সেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটমেন্ট আমরা জিরো কার্বন এমিশনে 2050 সালে দেখতে পাই। এই কমিটমেন্টের ধারাবাহিকভাবে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলি করতে যাচ্ছি। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, এ বিদ্যুৎ কেন্দ্র নগরীর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি সুস্থ পরিবেশের জন্য সহায়ক হবে। আমরা প্রতিদিন 3000 টন বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করি। এগুলো এখন পরিবেশের জন্য আর ক্ষতিকর নয়, বরং আমাদের কাজে আসবে। ফেলে দেয়া বর্জ্য থেকেই আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করতে পারব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এরপর অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায় এরকম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। 600 টন বর্জ্য সংগ্রহ করতে পারলেই সেটা সম্ভব। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন চুক্তির মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে বর্জ্য নিষ্কাশন একটি বড় চ্যালেঞ্জ। আমরা সেখান থেকে বের হয়ে এসে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছি। এ প্রকল্প থেকে বায়ু বা পরিবেশ দূষণ হবে না। চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের নির্মাণ করা এই কেন্দ্র 25 বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি স্বাধীনে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। দুই স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। আবারও অনিশ্চয়তায় পড়েছে বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন খাত। করোনার আঘাতে চলতি বছর এই খাতে $2 ট্রিলিয়ন আয় কম হবে বলে মনে করছে বিশ্ব পর্যটন সংস্থা। এই বছর আন্তর্জাতিক পর্যটকদের আগমনও কমবে 75%। ইউরোপ সহ বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এই খাতের পুনরুদ্ধার গতি হারাতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। চলতি বছর করোনার ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টায় ছিল বিশ্ব পর্যটন খাত। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা কার্যক্রম শুরু হওয়ায় পর্যটকদের জন্য সীমানা খুলে দিয়েছে বিভিন্ন দেশ। কিন্তু ধকল সামলে ওঠার আগেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ধরন অমিক্রন। অতি সংক্রামক এই ধরন শনাক্ত হওয়ায় সাউথ আফ্রিকা ও ইউরোপের সাথে ফ্লাইট চলাচল বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ। এই অবস্থায় করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন খাতে আবারও লোকসানের আশঙ্কা করছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা। করোনার বিস্তার ঠেকাতে দফায় দফায় লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞায় চলতি বছর এই খাতে $2 ট্রিলিয়ন আয় কম হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা 2019 সালের চেয়ে 70 থেকে 75% কম থাকবে। 2020 সালেও $2 ট্রিলিয়ন হারিয়েছিল এ খাত। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, অতীতের বিভিন্ন রোগ ব্যাধি আন্তর্জাতিক পর্যটনে আঘাত হানলেও করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সাম্প্রতিক সময় কিছুটা উন্নতি হলেও করোনার নতুন ধরনের প্রাদুর্ভাব এ খাতের লোকসানের পরিমাণ আরও বাড়িয়ে দেবে। এছাড়াও বিশ্বজুড়ে টিকাদান হারে অসমতাও পর্যটন খাতের পুনরুদ্ধারের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা পর্যটন সংস্থার। UNWTOর তথ্য অনুযায়ী ভ্রমণে আস্থা, দ্রুত টিকাদান ও কোভিডের বিধিনিষেধ শিথিল হওয়ায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে ভ্রমণ খাত গতি ফিরে পায়। বর্তমানে বিশ্বের 46টি গন্তব্য সম্পূর্ণরূপে এবং 55টি আংশিকভাবে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজার খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ সময় প্রধান মূল্যসূচক DACX 143 পয়েন্ট বা 2% বেড়েছে। দর হার বেড়েছে 78 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বুধবার লেনদেনের শুরু থেকে ইতিবাচক অবস্থা ঢাকা শেয়ার বাজারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মূল্য সূচকের পরিমাণ। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 143.74 পয়েন্ট, অবস্থান করছে 6,847 পয়েন্টে। সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1,102 কোটি 61 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 44 কোটি 26 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেওয়া 373টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 78.5% প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 293টি প্রতিষ্ঠানের, কমেছে 45টির এবং অপরিবর্তিত আছে 35টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওয়ান ব্যাংক, তৃতীয় অবস্থানে উঠে এসেছে ফার্স্ট ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইন্ডেক্স অ্যাগ্রো, দ্বিতীয় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, বেক্সিমকো রয়েছে তৃতীয় অবস্থানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 383.86 পয়েন্ট, অবস্থান করছে 19,998 পয়েন্টে। লেনদেন হয়েছে 54 কোটি 29 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 116 টাকা 53 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 99 টাকা 17 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 26 পয়সায়। দর অপরিবর্তিত। সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 22 টাকা 98 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 47 পয়সায়। দর বেড়েছে। কুয়েতি দিনারের বিনিময় হয়েছে 285 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 20 টাকা 51 পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।